প্রচুরক, প্রচুরক কি এখানে দেখব, প্রচুরক হচ্ছে কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থিত হয় সেই সংখ্যাই উপাত্তের প্রচুরক। অর্থাৎ কোনো উপাত্তে যদি কোনো একটি সংখ্যা 2 বার থাকে, আরেকটি সংখ্যা 3 বার থাকে, অন্য আরেকটি সংখ্যা 4 বার থাকে, তাহলে বলা হয়েছে যে যেই সংখ্যাটি সর্বাধিকবার উপস্থিত হয় কোনো উপাত্তে, তাহলে ওই সংখ্যাটাই হবে ওই উপাত্তের প্রচুরক। তাহলে আমরা এখানে 2 বার, 3 বার, 4 বার, তিনটি সংখ্যা 2 বার আছে, একটি সংখ্যা 2 বার আছে, আরেকটি আছে 3 বার, আরেকটি আছে 4 বার। তাহলে সর্বাধিকবার আছে কোনটি? 4 বার। তাহলে 4 বার যেটা আসছে যেই সংখ্যাটা, তাহলে ওই সংখ্যাটা হবে ওই উপাত্তের প্রচুরক। আমরা যদি 5 জন শিক্ষার্থীর বয়স ক্রমান্বয়ে সাজিয়ে লিখি, তাহলে এরকম যদি হয়, তাহলে ওইখান থেকে আমরা প্রচুরক নির্ণয় করব। এরকম হচ্ছে যদি কারো একজনের বয়স হচ্ছে 15, আরেকজনের বয়স হচ্ছে 16, আরেকজনের বয়স হচ্ছে 17, আরেকজনের বয়স হচ্ছে 17, আরেকজনের বয়স হচ্ছে 19। তাহলে এখানে আমরা এই 5 জন শিক্ষার্থীর বয়স আমরা লিখলাম। তাহলে এখানে কোন সংখ্যাটি একাধিকবার আছে? এই 17। তাহলে এই উপাত্তগুলির ক্ষেত্রে আমরা বলতে পারি এই 17 হচ্ছে কি প্রচুরক, এই 17 হচ্ছে কি এখানে প্রচুরক, আমরা বলতে পারি এই প্রচুরক। তাহলে এই প্রচুরক হচ্ছে কি কোনো উপাত্তে কোনো সংখ্যা সর্বাধিকবার উপস্থিত হলে তাহলে ওই সংখ্যাটাই হবে ওই উপাত্তের প্রচুরক। তাহলে আমরা বলতে পারি কোনো উপাত্তে এক বা একাধিক প্রচুরক থাকতে পারে। আমরা বলতে পারি এরকম যে কোনো উপাত্তে এক বা একাধিক প্রচুরক থাকতে পারে। প্রচুরক, তাহলে একাধিক প্রচুরক থাকতে পারে। কেননা এখানে যদি এরকম হয় 16, এরকম যদি হয় 16, আমরা আরেকজন শিক্ষার্থীর যদি বয়স লিখি বা 15, আরেকজন শিক্ষার্থীর বয়স যদি লিখি এরকম 15, তাহলে এখানে প্রচুরক হবে 2টি। তাহলে এক্ষেত্রে এই 15 2 বার এবং 17 2 বার, কেন সর্বাধিকবার আছে দুইটি সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই 15 একটি প্রচুরক হবে, এই 17 একটি প্রচুরক হবে। তাহলে এক্ষেত্রে আমরা এই দুইটি প্রচুরক হবে। তাহলে কোনো উপাত্তে এক বা একাধিক প্রচুরক থাকতে পারে আমরা বলতে পারি। এরপর দেখবো আমরা কোনো উপাত্তে যদি কোনো সংখ্যায় একাধিকবার না থাকে তবে সেই উপাত্তে কোনো প্রচুরক নেই। মানে প্রচুরক হচ্ছে একাধিকবার থাকতে হবে। তাহলে কোনো উপাত্তে যদি কোনো সংখ্যায় যদি একাধিকবার না থাকে তাহলে ওই উপাত্তের কোনো প্রচুরক নেই। তাহলে আমরা বলতে পারি কোনো উপাত্তে যদি কোনো সংখ্যায় একাধিকবার না থাকে, তাহলে ওই উপাত্তের কোনো প্রচুরক নেই। তাহলে আমরা ওই উপাত্তের কোনো প্রচুরক নেই, আমরা বলতে পারি উপাত্তের কোনো প্রচুরক নেই বলতে পারি। এরকম যদি হয়, আমরা যদি 5 জন শিক্ষার্থীর কোনো গণিত পরীক্ষার প্রাপ্ত নম্বরগুলি লিখি, যদি দেখি এরকম একজন পেয়েছে 40, আরেকজন পেয়েছে 45, বা আরেকজন পেয়েছে এই 47, আরেকজন পেয়েছে 50, আরেকজন পেয়েছে 51। তাহলে এখানে আমরা যদি দেখি যে কোনো উপাত্তই একাধিকবার নেই, একের অধিক নেই, তাহলে এই উপাত্তগুলির ক্ষেত্রে আমরা বলতে পারি বা এর কোনো প্রচুরক নেই। তাহলে এই উপাত্তগুলির ক্ষেত্রে আমরা বলতে পারি এর কোনো প্রচুরক নেই। কেন কোনো সংখ্যায় একাধিকবার নেই, তাহলে এর কোনো প্রচুরক নেই, আমরা বলতে পারি নেই। কেন একই রকম দুটি সংখ্যা নেই। তাহলে এই যদি হতো, তাহলে যেহেতু নেই আমরা এখানে বলতে পারি এর কোনো প্রচুরক নেই। এরপর আমরা দেখব এই শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের কিভাবে প্রচুরক নির্ণয় করা হয়। ওখানে এই সরাসরি উপাত্তগুলো দেওয়া থাকবে না, শুধু শ্রেণী বিন্যাসকৃত থাকবে। তাহলে আমরা এখানে দেখব কিভাবে শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের প্রচুরক নির্ণয় করা হয়। আমরা এখানে আলোচনা করব। যেখানে উপাত্তগুলি সরাসরি নাই, তাই সরাসরি থাকলে আমরা বলতে পারতাম গণনা করে দেখতাম, বা যেই পদ্ধতিতে আমরা সহজেই প্রচুরক বের করতে পারি ওইভাবে দেখতাম যে উপাত্ত থেকে কিভাবে প্রচুরক বের করা যায়। কিন্তু এখানে শ্রেণী বিন্যাসকৃত উপাত্ত দেওয়া থাকবে, ওইখান থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করা যায় আমরা এটা দেখব। আমরা এখানে লিখব কিভাবে শ্রেণী বিন্যাসকৃত নির্ণয় করা হয়। আমরা এখানে আলোচনা করব। আমরা যদি দেখি
তাহলে এখানে একটা সারণী দেওয়া আছে, এই বলা হচ্ছে যে এই সারণী থেকে, এই টেবিল থেকে, নিচের গণনির্বাচন সারণী থেকে, এই গণনির্বাচন সারণী থেকে প্রস্তুরক নির্ণয় করা। আমাদেরকে এই প্রস্তুরক নির্ণয় করতে বলেছে। এখানে সরাসরি উপাত্তগুলো দেওয়া নেই, এই শ্রেণী বিন্যাসকৃত উপাত্ত দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি প্রস্তুরক নির্ণয় করতে হয়, তাহলে আমাদের এখানে একটি সূত্র ব্যবহার করে এই প্রস্তুরক নির্ণয় করতে সূত্রটা লিখি। তাহলে এই প্রস্তুরক সমান আসবে, প্রস্তুরক সমান আমরা লিখতে পারি, এই সমান হবে এই এল প্লাস, আমরা যদি এল লিখি, এই এল প্লাস আমরা এই যদি লিখি এখানে এই এফ ওয়ান, এই এফ ওয়ান, এই এফ ওয়ান প্লাস হবে এই এফ টু, এই এফ টু ইন্টু হবে এই শ্রেণীর ব্যক্তি এইচ। আমরা শ্রেণীর ব্যক্তি ধরি, আমরা এগুলো সংক্ষেপে যদি এখানে লিখি, এই এল হচ্ছে প্রস্তুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রস্তুরক শ্রেণী অর্থাৎ যেই শ্রেণীতে সর্বাধিকবার গণসংখ্যা আছে, তাহলে ওই শ্রেণীটা হবে এই প্রস্তুরক শ্রেণী। আমরা এখানে যদি মার্কিং করি, এই 61 থেকে 70 এই শ্রেণীটাতে সর্বাধিক গণসংখ্যা হচ্ছে 12, তাহলে এটাকে আমরা নির্ণয় করতে পারি যে এটা হচ্ছে প্রস্তুরক শ্রেণী। এই 12-এর উপরে কোনো গণসংখ্যা নেই। এই শ্রেণীগুলির যতগুলো শ্রেণী সাজানো হয়েছে, এই এখানে 4, 6, 8, 12, 9, 7, 4, তাহলে এখানে 12 হচ্ছে সর্বাধিক বার। তাহলে এই গণসংখ্যা সবচেয়ে বেশি যেটাতে আছে এটি হবে কি এই প্রস্তুরক শ্রেণী। এটাকে বলতে পারি আমরা কি প্রস্তুরক শ্রেণী, এই প্রস্তুরক শ্রেণী। আর এই প্রস্তুরক শ্রেণীর নিম্ন সীমাটাই হবে এই আমরা 61 থেকে 70, নিম্ন সীমা হচ্ছে কি এই 61। তাহলে এই এল ইকুয়ালস আমরা লিখতে পারি এই নিম্ন প্রস্তুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এই এল সমান আমরা লিখতে পারি প্রস্তুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রস্তুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রস্তুরক শ্রেণীর নিম্ন সীমা, নিম্ন সীমা। এরপর যদি আমরা লিখি এই F1 হচ্ছে এই প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আমরা কি করব, পূর্ববর্তী শ্রেণীর এর আগের শ্রেণী, এই পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটাই হবে এই F1। তাহলে প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হবে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে এই প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এখানে 12। আমরা এই 61 থেকে 60 এইটা হচ্ছে প্রস্তুরক শ্রেণী হিসাব করে আমরা পেলাম। এই থেকে বিয়োগ হবে পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এখানে এই 8, এই 8 হচ্ছে কি এখানে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে এটা হচ্ছে কি পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, শ্রেণীর গণসংখ্যা। আর F2 হচ্ছে এই F2 হচ্ছে এই প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12, আর এই পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এখানে এই 9। এই 9 বিয়োগ করলে যেটা আসে, এই 12 থেকে 9 বিয়োগ করলে যেটা আসে, তাহলে এটা হবে এই F2 শ্রেণীর গণসংখ্যা আমরা লিখতে পারি। আর এখানে H হচ্ছে ইকুয়ালস টু আমরা লিখতে পারি H ইকুয়ালস টু হচ্ছে এই শ্রেণীর ব্যক্তি, এখানে আমরা এই 31 থেকে 40, 10, এই 40 থেকে 50 প্রত্যেকটা শ্রেণীর ব্যক্তি হচ্ছে এখানে 10 করে। তাহলে এখানে শ্রেণীর ব্যক্তি H ইকুয়ালস টু লিখতে পারি আমরা এই শ্রেণীর ব্যক্তি। তাহলে শ্রেণীর ব্যক্তি হচ্ছে এখানে শ্রেণীর ব্যক্তি হচ্ছে এখানে 10। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এই 10। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা এই এল এর মান বসিয়ে, তাহলে এখানে এই নিম্ন সীমা আমরা এই প্রস্তুরক শ্রেণীর নিম্ন সীমা এখানে লিখতে পারি এই 61। আর আমরা এখান থেকে যদি বিয়োগফলগুলো বের করে লিখি, তাহলে আমরা এখানে পাবো, তাহলে আমরা লিখি, তাহলে এই প্রস্তুরক সমান আমরা লিখতে পারি প্রস্তুরক সমান আমরা পাই এই এল হচ্ছে এখানে এই 61, আমরা এই 61 লিখতে পারি এই 61 প্লাস আমরা এই উপরে হবে F1। তাহলে এই F1 হচ্ছে প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ এই এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে এখানে এই 12 বিয়োগ হবে এই 12 বিয়োগ 8, এটা
আবার এখানে হবো 12 বিয়োগ হবে 12 বিয়োগ 8 প্লাস আমরা এই প্লাসের প্লাস সূত্রে প্লাস, এরপরে F2 হচ্ছে আমরা এটা যদি বন্ধনে দিই, এরপরে এই F2 হচ্ছে এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে কি 12 বিয়োগ হবে এই 9 বলে এই 9 এটা ইনটু হবে এই শ্রেণীর ব্যক্তি হচ্ছে কত 10, তাহলে 10 এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে প্রচুরক পাওয়া যাবে। তাহলে এখানে প্রচুরক হবে এই 61 প্লাস আসে এখানে আমরা যদি বসাই এখানে আসে উপরে আসে 4 আর নিচে আসে এই 4 প্লাস 3 বা 3 এটা ইনটু হচ্ছে এখানে 10, এই 10 বা এটা সমান আমরা এখানে পাই প্রচুরক সমান আসে এই 61 প্লাস আসে এখানে আসে উপরে আসে 4.40 আর নিচে আসে 7, তাহলে এটা সমান আমরা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের সাহায্যে এই 7 দিয়ে 40 কে ভাগ করে এটার সাথে এই 61 যোগ করলে আসে, তাহলে এই প্রচুরকটা হবে এই 66.66.7, তাহলে এই শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের প্রচুরক হচ্ছে এই 66.7, তাহলে এটাই হচ্ছে এই উপাত্তের জন্য প্রচুরক। তাহলে শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের ক্ষেত্রে আমরা কি করব এই সূত্র ব্যবহার করে এই প্রচুরক নির্ণয় করব। তাহলে এই সূত্র আমাদেরকে মনে রাখতে হবে, এই আমরা এই L প্লাস এই F1 ডিভাইডেড বাই এই F1 প্লাস F2 ইন্টু H